বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে আসলো। আজকে 5ই আগস্ট আপনারা জানেন সুপ্রিম কোর্টে আজকে এই ডিএ মামলাটি শুনানির জন্য উঠেছিল, এবং সেক্ষেত্রে আজকে কি আপডেট বেরিয়ে এসেছে এবং সেক্ষেত্রে কি জানানো হয়েছে ডিএ প্রসঙ্গ নিয়ে যে বিস্তারিতভাবে জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে আজকে সারা দিনমান কি হলো গোটা ডিটেলসে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করবো ডিটেলসটা। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক তার করে আগে দিতে বলি ভুলবেন বন্ধুরা, না। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, আজকে আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন যে ডিএ মামলায় আজকে শুনানি কি হতে চলেছে। তো আজকে সারা দিনমান কি হয়েছে ডিএ মামলা নিয়ে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে পরিবেশন করব। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিএ মামলা শুনানি আজ সকাল 11টা 20 মিনিট থেকে শুরু হয়েছিল, এবং মধ্যাহ্নভোজনের আগে পর্যন্ত রাজ্য সরকার তাদের বক্তব্য পেশ করেছে। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল যে রোপা 2009। রাজ্য সরকার তাদের যুক্তিতে মূলত রোপা 2009-এর উপর জোর দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্যপাল সংবিধানের 309 ধারা অনুযায়ী এই নিয়ম কিন্তু তৈরি করেছেন। এই নিয়ম অনুযায়ী রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। রাজ্য সরকারের মূল যুক্তিগুলো হচ্ছে, 1 নম্বর যেটা, রোপা 2009-এর ভিত্তিতে রাজ্য সরকার জানিয়েছে যে রোপা 2009 রাজ্যপালের দ্বারা তৈরি করা হয়েছে, যা সংবিধানের 309 ধারার সাথে সম্পর্কযুক্ত বা সঙ্গতিপূর্ণ। এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির বিভিন্ন দিক নিয়ন্ত্রণের জন্য নিয়মকানুন প্রতিষ্ঠা করা হয়েছে। এই নিয়মের 9 নম্বর ধারায় রাজ্যপালকে কর্মচারীদের পরিষেবার বিভিন্ন দিক নিয়ে নিয়ম তৈরির ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে। রোপাতে পারিশ্রমিকের সংজ্ঞা দেওয়া, যেটা নিয়ে কথা বলা হচ্ছে, যে রাজ্য সরকার আরও উল্লেখ করেছে যে রোপা 2009-এ বিদ্যমান পারিশ্রমিক বা এক্সিস্টিং যে অ্যামোলুমেন্ট যেগুলো আছে সেগুলো থেকে বলতে মূল বেতন বা মহার্ঘ বেতনকে বোঝানো হয়েছে, এবং মহার্ঘ ভাতা প্রদানের নিয়মগুলির সঙ্গে নির্দিষ্ট করা আছে। তারপরে যেটা, স্যাট এবং হাইকোর্টের নির্দেশিকার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। রাজ্য প্রশ্ন তুলেছে যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং তারপর কলকাতা হাইকোর্ট কিভাবে এই প্রতিষ্ঠিত নিয়মগুলি পরিবর্তন করার জন্য নির্দেশ দিতে পারে, বিশেষ করে যখন মহার্ঘ ভাতা বিতরণের জন্য রাজ্যের নিজস্ব নীতি রয়েছে। স্যাট বিশেষজ্ঞদের রাজ্যের প্রধান সচিবকে এআইসিপিআই সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এর উপর ভিত্তি করে ডি এর জন্য নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছিল। তো আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় যে তাদের ডিএ নীতি এবং এআইসিপিআই ভিত্তিক নীতির মধ্যে মূল পার্থক্য কি। এর জবাবে রাজ্য তাদের ডিএ বিতরণের পদ্ধতিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এবং সময়ের সাথে সাথে প্রদত্ত বিভিন্ন শতাংশের ডিএর উল্লেখ করে এবং যা 2 থেকে 16% পর্যন্ত ছিল। তবে মধ্যাহ্নভোজনের বিরতির পর পর্যন্ত রাজ্য সরকার বিচারকদের কাছে তাদের ডিএ নীতি এবং এআইসিপিআই এর মধ্যে মূল পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। মধ্যাহ্ন বিরতির পর শুনানি আবারও কিন্তু শুরু হওয়ার কথা, এবং তারপরে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো তারপরে যেটা বলা হয়েছে যে ডিএ দিতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ব্যাখ্যা রাজ্য সরকার করেছে, এবং সেক্ষেত্রে মঙ্গলবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চে শুনানিতে আরও একবার স্পষ্ট করলো রাজ্য সরকার যে এদিনের শুনানির শুরু থেকে আমি যেটা বললাম যে হয়েছে, যেটা ডিএ কি আদৌ সরকারি কর্মীদের মৌলিক অধিকার, তা নিয়ে সওয়াল জবাব শুরু হয় সরকারি কর্মচারীদের আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবীদের তরফে। এবং রাজ্যের যুক্তি যেটা আমি বললাম যে কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই, কিন্তু শুনানি চলাকালীন তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি সঞ্জয় করল বলেন যে আপনারা যে কোনো পরিমাণ ডিএ দিতে পারেন, কিন্তু প্লিজ দিন, আপনার কোয়ান্টিনকে রাজ্য সরকারকে বলুন, একথা কিন্তু বলা হয়েছে। তো যাই হোক, এই ক্লায়েন্ট বলার জন্য কিন্তু বলা হয়েছে, এবং ক্লায়েন্টকে, যেটা ক্লায়েন্ট হচ্ছে রাজ্য সরকারের কথা বলা হয়েছে, আপনারা যে পরিমাণ ডিএ দিতে পারবেন সেটা দিন, এই কথা কিন্তু বলা হয়েছে। তো এদিন ডিএ মামলা শুনানিতে আরো একবার উঠে এলো যে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। তো রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন যে ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্যের আর্থিক অবস্থার দিকে নজর রাখতে হবে। কোভিড হয়েছে, মনরেগার টাকা কেন্দ্র থেকে এখনো পাওয়া যায়নি, সেই টাকা রাজ্য সরকারকে দিতে হয়।
তো রাজ্যের আইনজীবী সওয়াল করেন যে রাজ্য কোথা থেকে টাকা দেবে, রাজ্যকে ধার করতে হবে, রাজ্যকে তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে যেতে হবে, রিজার্ভ ব্যাংক আমাদের ঋণ পাওয়ার ক্ষমতা দেখে আমাদের ঋণ দেবে, তারপর আমাদের বিধানসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হবে, তারপর টাকা দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ। রাজ্যের যুক্তি ট্রাইব্যুনাল বলে দিতে পারে না যে কেন্দ্রীয় ইন্ডেক্স মেনে টাকা দিতে হবে। এরপরে বিচারপতি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে স্মরণ করিয়ে দেন যে এই মামলায় যে রায় দেওয়া হবে তা সব রাজ্যকেই প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্রের কাঠামোর ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন যে রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ যে ফর্মুলা কেন্দ্রীয় সরকার মেনে চলে তা মানে না, তাদেরকে প্রভাবিত করতে হবে। এবং তবে রাজ্য সরকার, আইনজীবী কপিল সিব্বল স্পষ্টভাবে এদিন এটাও বুঝিয়ে দেন যে রাজ্য সরকারকে কেউ ঋণ দিতে বাধ্য করতে পারে না। মঙ্গলবার অর্থাৎ আজকে শুনানিতে রাজ্যের আইনজীবী সওয়াল করেছেন এবং বুধবার ফের এই মামলা শুনানি হবে। বুধবার সওয়াল করবেন সরকারি কর্মচারীদের আইনজীবী। তো বুঝতেই পারছেন আজকে প্রচন্ড এই নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে এবং এটা থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে মামলার রায় কোন দিকে আসতে চলেছে। অবশ্যই এটা কর্মীদের মানে একটা তাদের পক্ষে কিন্তু রায় যাওয়ার একটা আজকে আভাস পাওয়া যাচ্ছে এবং সেই নিয়ে যেটা বলা হচ্ছে বারবারে, এই মামলার রায় যেটা দেওয়া হবে তা সব রাজ্যকেই কিন্তু প্রভাবিত করবে, এই কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আমাদেরকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু ডিএ নিয়ে আমরা কিন্তু সুখবর পেতে চলেছি। যতটুকু আজকের সারাদিন মানে যেটুকু হয়েছে সেটা যেটা বললাম, প্রথমে রোপা, তারপরে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু বলা হয়েছে এবং রাজ্য তরফে সেই একই যুক্তি, একই ক্যাসেট, তারা কোথায় টাকা পাবে। এদিকে মেলা খেলা তাতে তো তারা টাকা দিতে পারছে, কিন্তু কর্মীদের হকের টাকা দিতে তাদের কিন্তু এই প্রশ্ন উঠছে। তো যাই হোক, বিষয়টি নিয়ে এখনো অবধি সমস্ত কিছু ক্লিয়ার হয়নি। আগামীকালকে আবারও শুনানি রয়েছে, এই নিয়ে আগামীকালকে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, চুলচেরা বিশ্লেষণ আমি আপনাদের সঙ্গে করব। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।